Assalamu alaikum. Thanks to all of you for watching this video. In this video, I'm going to talk about the basic guidelines of the interpretation of statutes. So I hope you learned something new from this video. So let's begin. প্রথমে আমরা একটা এক্সাম্পল নিয়ে কথা বলি। আমরা আজকে পুরো ভিডিওটাই করব এক্সাম্পলের সাহায্যে, যাতে আমাদেরকে বুঝতে সুবিধা হয়। তো প্রথমে মনে করেন আপনার একটা গাড়ি আছে, আপনার একটা কার আছে, আপনার বাড়ি কুষ্টিয়াতে। আপনি কুষ্টিয়া থেকে কারটা চালায় কোথায় যাবেন? ঢাকাতে যাবেন। তো আপনি যখন কুষ্টিয়া থেকে কারটা চালায় ঢাকাতে যাবেন মনে করছেন, তখন অ্যাট ফার্স্ট আপনার কি কি মাথায় আসছে বলেন তো? অনেক দূরের রাস্তা, তাই না? তো আপনাকে কি একটু সেফটি সিকিউরিটির সাথে যাইতে হবে, একটু সেফ ড্রাইভ করতে হবে, ট্রাফিক রুলসগুলো মেনে চলতে হবে, তাই না? বা একটা স্ট্রেট লাইন দিয়ে গাড়ি চলতে হবে, বা যখন আপনি ওভারটেক করবেন তখন আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে, তাই না? তো আপনি একটা জিনিস দেখছেন যে আপনি যে গাড়ি চালায় কুষ্টিয়া থেকে ঢাকাতে যাবেন, এই জন্য কিন্তু আপনি অনেকগুলো গাইডলাইন, অনেকগুলো রুলস কিন্তু ফলো করতেছেন, তাই না? তো একইভাবে আমরা যখন একটা আইন, স্ট্যাটিউটস মানে হচ্ছে আইন, আইনের যখন ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা করা। তো আমরা যখন একটা আইনকে ব্যাখ্যা করব তখন আমরা কিছু গাইডলাইন ফলো করব। তো আজকে আমরা কথা বলবো সেই সব গাইডলাইনগুলো নিয়ে, মানে যে যে গাইডলাইনগুলো ফলো করে আমরা একটা আইনকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। ওকে, তো প্রথমে একটা জিনিস মনে করেন, একটা আইন আছে। আজকে আমরা যেগুলো উদাহরণগুলো দিব এগুলো আসলে আমাদের কোনো আইনে নেই, বাট আমরা জাস্ট বোঝার সুবিধার্থে উদাহরণগুলো নিব। তো মনে করেন একটা আইন আছে আমাদের, ইলেকশন অ্যাক্ট, ইলেকশন অ্যাক্ট নামে একটা আইন আছে। এখানে বলা আছে যে প্রত্যেক পৌরসভায় যারা চেয়ারম্যান আছে তারা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত চেয়ারম্যানই থাকবে। এটা বলা আছে কি সেকশন 1-এ। হ্যাঁ, সেকশন 1-এ এই কথাটা বলা আছে। তো এটা মানে কি বোঝাইতেছে? মানে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত মানে চেয়ারম্যান চেঞ্জ হবে না, এর মানে কি? এর মানে কি এটা যে একটা চেয়ারম্যান হওয়ার পরে আর জীবনে যতদিন না দেখেছে 10 বছর কোনো নির্বাচনই হলো না, তখন কি ওই চেয়ারম্যানটাই থাকবে? আসলে এমনটা না। তো প্রথমে কি আমরা যদি সেকশন 1টা পড়ে দেখি যে যে একটা চেয়ারম্যান পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো চেয়ারম্যানই হবে না, তাহলে কি আমাদের একটা বোঝায় সমস্যা তৈরি হইতেছে না, একটা কনফ্লিক্ট তৈরি হইতেছে না? আবার সেকশন 8-এ মনে করেন লেখা আছে এই ইলেকশন অ্যাক্টেই যে একটা পৌরসভার ইলেকশন 3 বছর বা 4 বছর অন্তর অন্তর হবে। তাইলে এখন আমরা কি বুঝতে পারতেছি? সেকশন 1-এ লেখা ছিল যে নতুন কোনো নির্বাচন না হওয়া পর্যন্ত যে চেয়ারম্যান আগে ছিল সে চেয়ারম্যানই থাকতেছে। আবার সেকশন 8-এ দেখতেছি যে 4 বছর অন্তর অন্তর একটা ইলেকশন হবে। তাহলে আমরা কি, আমরা যখন সেকশন 1টা পড়বো, সেকশন 1 পড়ার পরে কি আমরা একটা আইনের কি বলতেছে মেন কনসেপ্টটা কি বুঝতে পারতেছি না। কারণ কি ওখানে শুধু বলা আছে একটা নির্বাচনের কথা, নির্বাচনটা কিভাবে হবে, কবে হবে, কখন হবে, সেটা কিন্তু সেকশন 1-এ লেখা নাই। তো অ্যাট ফার্স্ট গাইডলাইন হইতেছে আমরা যখন একটা আইন পড়বো তো আইনটা পুরাটুকু পড়তে হবে। আমরা একটা সেকশন পড়ে বসে থাকলে হবে না যে এই সেকশনের মধ্যে আমি এটা পেয়েছি তো এটাতেই মনে হয় আমার অ্যান্সারটা আছে, না। তো আইনটা আমাকে সম্পূর্ণ পড়তে হবে, কারণ আপনার একটা অ্যান্সার যেখানে আছে অন্য আরেকটা অ্যান্সার সেখানে আছে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখলাম যে স্ট্যাটিউট মাস্ট রিড অ্যাজ হোল, মানে একটা আইনকে আমরা ব্যাখ্যা করতে হলে একটা আইনকে সম্পূর্ণটুকু পড়তে হবে। তো ফার্স্টটা গেল, এরপরে আসবে ইন্টেনশন অফ দ্য পার্লামেন্ট। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণস্বরূপ এমন নিলাম যে একটা ম্যারেজ অ্যাক্ট আছে। ম্যারেজ অ্যাক্ট নামে একটা আইন আছে আমাদের দেশে। সেখানে বলা আছে যে 21 বছরের আগে 21 বছরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। তাহলে কি এটা বাল্য বিবাহ হবে? তাহলে নো ম্যারেজ লিখে দিই আমরা বোঝার সুবিধার্থে। 21 বছরের আগে কোনো ছেলে কি বিয়ে করতে পারবে না। তো যদি বিয়ে করে তাহলে কি হবে? 10,000 টাকা জরিমানা হবে। 10,000 টাকা কি হবে? জরিমানা হবে। তারপরে লেখা হবে 21 বছরের পরে, ধরুন আবার তারপরের পেরায় আবার লেখা আছে যে 21 বছর পরে বেকার ছেলেরা যারা টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না তারা কি করবে? তারা 10,000 টাকা করে সরকারের কাছ থেকে পাবে, ভাতা পাবে।
10,000 টাকা পাবে কি বেকার ছেলেরা, কি যারা বিয়ে করতে পারতেছে না টাকার অভাবে, তারা 10,000 টাকা দিয়ে তারা বিয়ে করবে, বিয়ে করার জন্য। আচ্ছা ঠিক আছে, এই আইনটা কার্যকর আছে। তো ধরেন আপনার বয়স 22 বছর, তো আপনি এই আইনটা দেখে তো আপনি খুবই খুশি, আপনি বেকার, আপনি টাকার জন্য বিয়েও করতে পারতেছেন না। তো আপনি গেলেন আপনার পৌরসভায় গিয়ে চেয়ারম্যানের কাছে আপনার বার্থ সার্টিফিকেট দেখায় বললেন আমার এখন টাকা দেন, 10,000 টাকা। তো আপনি 10,000 টাকা নিলেন। তো আপনার পাশের টেবিলে দেখলেন আপনার বাড়ির পাশের একটা আঙ্কেল, ওনার বয়স 40 বছর, ওনার তো বউ বাচ্চা সবই আছে। উনিও এসে কি বলতেছে যে আমি বেকার, ওনার চাকরি নেই, বলতেছে উনি জবলেস, ওনারও টাকা দেন, ওনাও বিয়ে করবে আরেকটা। তাহলে ওনারও মানে 40 বছরের একজন লোক, উনিও বলতেছে যে কি আমি আরেকটা বিয়ে করবো, আমাকে টাকা দেন। তাহলে এখানে দেখেন তো, মানে আমাদের যে আমাদের পার্লামেন্ট তো আমাদের আইনগুলো তৈরি করে। তো পার্লামেন্ট যখন আইনগুলো তৈরি করছে তখন কিন্তু বলে দেয় নাই যে যারা একবার বিয়ে করছে তারা আর নিতে পারবে না টাকা। কিন্তু আমরা স্বাভাবিক যদি সেন্সে চিন্তা করি, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে কি আমরা পাবো যে, তাহলে তো মানে এমন হবে যে যদি বলে যে যারা বিয়ে করতে পারছে না সবাই, তার মানে তো সবাই যাবে যে আমি বিয়ে করবো, আমিও টাকা নাই, তাই না? তো টাকা নাই, আমিও বিয়ে করতে চাই, তো সবাই যাবে। তো কি, আর যখন আমরা পার্লামেন্ট একটা আইন তৈরি করলো তখন কি ইন্টেনশন দিছিল, তাদের ইন্টেনশনটা কি ছিল? তাদের ইন্টেনশনটা ছিল না যে যারা বেকার, যারা বেকার যুবক, যেমন আমাদের মতো যারা বেকার, তারা যখন বিয়ে করে নাই কখনো, তারা বিয়ে করবে, তাই না? কিন্তু 30-40 বছরের লোক যাদের বউ ছেলে পেলে আছে, তারা তো যে টাকা নিতে পারবে না। তো সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আইন যখন তৈরি করা হয়েছিল তখন পার্লামেন্ট কি চেয়েছিল, মানে তাদের ইন্টেনশনটা কি ছিল আইনটা বানানোর জন্য। তাহলে আমরা বুঝলাম, তো ইন্টেনশনের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। তো এখন আমাদের কোশ্চেন হইতেছে, এই যে ইন্টেনশন, এই ইন্টেনশনগুলো আমরা পাবো কোথায়, তাই না? এই আইনের যে একটা ইন্টেনশন আছে, এটা আমরা একটা আইনের মধ্যে খুঁজবো কোথায়? তো দেখা যাক। অ্যাট ফার্স্ট আমাদের যে নিয়মটা, আমাদের যখন একটা আইনের মধ্যে খুঁজবো ইন্টেনশনটা, তখন আমাদের অ্যাট ফার্স্ট চোখ দিতে হবে কোথায়? প্রিয়াম্বলে। একটা প্রিয়াম্বল যে একটা, কিন্তু একটা আইনের একটা প্রাণ হইতেছে তার প্রিয়াম্বল। আর প্রিয়াম্বলটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা কিন্তু লাস্ট ভিডিও করছিলাম, বাংলাদেশ কনস্টিটিউশন অফ বাংলাদেশের যে প্রিয়াম্বল নিয়ে কথা বলছিলাম গতদিন। সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে একটা প্রিয়াম্বলের মধ্যে কত কিছু লেখা থাকে আসলে। তো এট ফার্স্ট আমরা প্রিয়াম্বলটা দেখব, তারপরে আমরা কোথায় খুঁজে পাবো আসলে আইনের কি, মানে ইন্টেনশনটা কি ছিল, মানে পার্লামেন্টের ইন্টেনশনটা কি ছিল আইন তৈরি করার জন্য। তো তখন দেখবো, তারপরে দেখবো লং টাইটেল। লং টাইটেলটা আমরা কোথায় পাবো? লং টাইটেলটা ধরেন প্রত্যেকটা আইনে যদি আপনি সার্চ করেন, ধরেন লিখলাম, আপনি যদি দেখেন দ্য পুলিশ অ্যাক্ট, দ্য পুলিশ অ্যাক্ট 1861, এটা আপনি সার্চ দিলে পাবেন। তো এই পুলিশ অ্যাক্টে, এটা একটা আইনের নাম হইতেছে একটা পুলিশ অ্যাক্ট। এরপরের লাইনে আপনি দেখতে পাবেন লেখা আছে অ্যান অ্যাক্ট, আমি একটু শর্টে লিখবো, অ্যান অ্যাক্ট ফর রেগুলেশন অফ বাংলাদেশ পুলিশ। তাহলে এখানে কি এই জাস্ট আপনি যখন জাস্ট টাইটেলটা দেখবেন তখন কিন্তু জাস্ট এখানে লেখা কি, দ্য পুলিশ অ্যাক্ট, তাই না? কিন্তু তারপরে লাইনে যখন এটা থাকে প্রিয়াম্বলের আগে, বুঝছেন, তারপরে দেখবেন প্রিয়াম্বল আছে, তারপর নিচের লাইনে দেখবেন প্রিয়াম্বল লেখা আছে। মানে প্রিয়াম্বলের আগের লাইনের উপরে দেখবেন যে একটা লং টাইটেল আছে, সেখানে কি লেখা আছে যে অ্যান অ্যাক্ট ফর রেগুলেশন অফ বাংলাদেশ পুলিশ। তার মানে কি, বাংলাদেশ, আমরা কি যখন আমরা এই টাইটেলটা বললাম তখন কি আমরা বুঝতে পারতেছিলাম কোন দেশের পুলিশ বা কি কারণে তৈরি করা হয়েছে? কিন্তু আমরা এই লং টাইটেলটা পরে বুঝতে পারতেছি যে অ্যান অ্যাক্ট ফর রেগুলেশন অফ বাংলাদেশ পুলিশ। তো আমরা কিন্তু বুঝতে পারছি যে বাংলাদেশ পুলিশের যে একটা নীতি আছে বা আইন আছে, সেটা নিয়ে আর কি এই এই আইনটা তৈরি করা হয়েছে। তো আমরা যখন পড়বো একটা ইন্টেনশন খোঁজা, পার্লামেন্টের ইন্টেনশন খোঁজার সময় অবশ্যই লং টাইটেল দিকে ফলো করব। তারপরে কি করব? তারপরে আর কোথায় ফলো করতে পারি দেখা যাক। আমার লেখা কিন্তু খুবই খারাপ, একটু কষ্ট করে সবার বুঝে নিতে হবে। সিমিলার স্ট্যাটিউট অন দ্য সিমিলার সাবজেক্ট। আচ্ছা, এই জিনিসটা আসলে কি? আমরা তো সবাই মুসলমান, তাই না?
তো আমাদের জন্য আমরা জানি যে পার্সোনাল ল আমাদেরকে রিলিজিয়াস ব্যাপারে বিভিন্নভাবে ডিফাইন করা আছে। তো ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ আছে, যেখানে আমাদেরকে আর কি তালাকের বন্দোবস্তগুলো করা আছে। তো আমরা যদি দেখা যায় যে আমরা যদি কোনো বিষয় নিয়ে কনফ্লিক্ট হয়ে যাই, ধরুন মুসলিম কোনো আইন নিয়ে কনফ্লিক্ট হয়ে যায়, আমরা একটা আইনের যদি দেখা যাচ্ছে যে আমরা মুসলিম পার্সোনাল লতে খুঁজতেছি, মানে আমাদের ধর্মীয় কিছু নিয়ে আমরা মুসলিম পার্সোনাল লতে খুঁজতেছি, তো তখন যদি সেটা না পাই আমরা কোথায় যাব? আমরা যাব কি ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ 1961, মেবি ইফ আই এম নট রং, 1939, মুসলিম ম্যারেজ 1939, আচ্ছা সরি 1939। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে একই ধরনের একই সাবজেক্টে যদি আমাদের সিমিলার সাবজেক্টে যদি একই যখন আইন থাকবে, তখন আমরা কি ওই সবগুলোর মাধ্যমে কি রেফারেন্সগুলো নিতে পারবো। একটা আইনের মধ্যে না থাকলে আমরা ওই টাইপের আলাদা আরেকটা আইনের দিকে তাকাবো, তখন আমরা কি একটা সলিউশন পাবো। তারপরে কি আছে, দ্য ডিমান্ড অফ দ্য সলিউশন, মানে এই ডিমান্ডটা কি, এটা একটা লেগে ধরেন আমরা 1980 সালে চলে যাই। 1980 সালে আমরা আসি আমাদের বাংলাদেশে, তখন মানে ইউএসএ থেকে কোকেইন আসতেছে। কোকেন মানে বুঝতে পারছেন, তো একটা ড্রাগ, একটা ভয়ঙ্কর ড্রাগ। আমরা কোন একটা মনে করেন ড্রাগ ডিলার কোকেন নিয়ে আসতেছে ইউএসএ থেকে। তখন বাংলাদেশ সরকার কি করলো, একটা আইন করে দিল যে কোকেন বা অন্য কোনো কিছু, কোকেন বা কোনো মাদকদ্রব্য কি ইউএসএ থেকে আনা যাবে না, ইউএসএ থেকে আনা যাবে না, বা অন্য কোনো দেশে থেকে আনা যাবে না। তো এখন আমরা কোথায় আছি, আমরা আবার চলে আসি 2020-এ। 2020-এ এসে আমরা দেখতেছি যে হঠাৎ করে কারা যেন ক্রিস্টাল মেথ নিয়ে আসছে বাংলাদেশে, ঠিক আছে, ক্রিস্টাল মেথ নিয়ে আসছে। আর তারা পুলিশের কাছে ধরা পড়ছে, ক্রিস্টাল মেথ যারা আনছে তারা পুলিশের কাছে ধরা পড়ছে। এখন তারা বলতেছে যে আমাদের একটা আইন আছে, সেখানে লেখা আছে কোকেন আনা যাবে না, আমাদের ক্রিস্টাল মেথের কথা লেখা নাই, তাইলে আমরা কোনো সাজা পাবো না। কিন্তু এটা কি হবে, যখন আমাদের 1980 সালে আমরা যখন ছিলাম, তখন ড্রাগ বলতে শুধু ছিল কি কোকেন। এটা জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, এই ধরনের কোনো অ্যাক্ট নাই, জাস্ট উদাহরণের জন্য বলতেছি। তো কি 1980 সাল আর 2020 সালের মধ্যে কি একটা 40 বছরের পার্থক্য হয়েছে না? তো 40 বছর আগে আমরা যেরকম ছিলাম, আমরা কি এখন সেরকম আছি? নাই। তো আমরা যখন, তো এমন কি করতে হবে যে প্রত্যেক বছর বছর নতুন একটা সমস্যা হবে, আমরা নতুন একটা রুলস বানাবো, তা তো না। আমরা কি ওই ওয়েদার ডিমান্ড বলে একটা কথা হয় না, যেমন আমরা বলি যে বৃষ্টির সময় খিচুড়ি ভাত খাইতে হবে, গরুর মাংস খাইতে হবে, এরকম। তো ওয়েদার ডিমান্ড যেরকম না, সেরকম একটা কি একটা সিচুয়েশনের একটা ডিমান্ড আছে না? তো ডিমান্ডটা কি, যখন আমি 1980 সালে ছিলাম তখন কি কোকেন ছিল আমার একটা ভয়ঙ্কর নাম, কিন্তু এখন যেহেতু কোকেন নাই, ধরেন এখন আসতেছে কি ক্রিস্টাল মেথ, তাহলে কি আমরা ক্রিস্টাল মেথের জন্য কি আমাদেরকে আলাদা করে আইন বানানোর দরকার আছে, নাকি এইটাই আমরা ধরে নেবো যে এই ধরনের কোনো জিনিসই আনা যাবে না, তো এটাও আনা যাবে না। তো এটাই আর কি বলতেছে যে আমাদের মানে সমাজ যেমন চেঞ্জ হইতেছে আস্তে আস্তে, তো প্রত্যেক দিন তো নতুন নতুন ল তৈরি করা যাবে না, তাই না? তো ইন্টেনশনটা কি ছিল, ইন্টেনশনটা ছিল কি ইউএসএ থেকে বা অন্যান্য কোনো দেশ থেকে কি খারাপ কোনো ড্রাগ যেন বাংলাদেশে না আসে। তো সেইটা যে কোকেন হোক আর ক্রিস্টাল মেথ হোক, সেগুলো তো একই পর্যায়ে করতেছে, তাই না? তো সুতরাং আমাদের এটাও আর কি মাথায় রাখতে হবে কন্ডিশনটা। আচ্ছা, এটাও গেল আমাদের স্ট্যাটিউট ইফ ক্লিয়ার মাস্ট বি এনফোর্সড। আচ্ছা, আমরা সবসময় যখন আইন পড়বো তখন আর কি সোজা পথে চলার চেষ্টা করবো, ঠিক আছে? কখন আমরা মানে কঠিন করার চেষ্টা করবো না। ধরেন একটা আইনে লেখা আছে থিপ অ্যাক্ট, থিপ অ্যাক্ট নামে একটা আইন আছে, মানে চোরদের নিয়ে একটা আইন করা আছে। সেখানে লেখা আছে কেউ চুরি করলে 2 বছরের প্রিজনমেন্ট হবে, 2 বছরের কারাদণ্ড হবে। এখানে লেখাই আছে দেখেন যে 2 বছরের কারাদণ্ড হবে। তাহলে একজন চুরি করছে, সে ধরা পড়ছে, সে যখন তার রায় হবে তখন কি অন্য কোনো কিছু দেখার দরকার আছে, বা অন্য কোনো দিকে যাওয়ার ব্যাখ্যা করার দরকার আছে যে যে সে চুরি করছে এখন তার কি হবে, এটা নিয়ে কোনো মানে মাথা ব্যথা আর কারোর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কারণ কি আমাদের আইনে বলাই আছে যে চুরি করলেই কি 2 বছরের পানিশমেন্ট। তাহলে কি আইনে যেটা লেখা থাকবে ক্লিয়ারলি, সেটা আমাদের কি বাস্তবায়ন করতে হবে আইনের দ্বারা, অন্য কোনো ব্যাখ্যায় যাওয়ার কোনো দরকারই নেই। তো
এটাও গেল। আর কিভাবে ব্যাখ্যা করব এক এক করে আসি, ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, কনস্ট্রাকশন টু অ্যাভয়েড কলিউশন ফ্রম আদার প্রভিশন। আচ্ছা, আমরা প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম এখানে ম্যারিজ অ্যাক্ট, তাই না? এখানে বলেছিলাম যে 21 বছরের আগে কেউ বিয়ে করলে তাকে 10,000 টাকা ফাইন দেওয়া হবে। আচ্ছা, আবার আরেকটা মনে করেন এই সময় আরেকটা মনে করেন আরেকটা আইন ছিল, সেটা হচ্ছে আর্লি ম্যারেজ অ্যাক্ট। আর্লি ম্যারেজ অ্যাক্ট। তো এখানে আবার লেখা ছিল কি যে 18 বছরের পরে কেউ 18+, কোনো ছেলে যদি 18 বছর হয়ে যায়, 18 বছরের পরে যে তার বাবা মা যদি তাকে স্বেচ্ছায় বিয়ে দেয় বা তার যদি অ্যাবিলিটি থাকে বিয়ে করার মতো এবং তার পারিবারিকভাবে তার সামাজিকভাবে যদি তাকে বিয়ে দেয়, তাহলে সে বিয়ে করতে পারবে। ইয়েস লিখে দিই। তাহলে আমরা কি বুঝলাম, মানে এখানে কি বলতেছে যে 21 বছর হওয়া লাগবে না, 18 বছরের উপরে গেলেই তার বাবা মা যদি চায় তার ছেলেকে বিয়ে দিবে বা তার আত্মীয় স্বজন যদি তাই তার আত্মীয়কে বিয়ে দেবে, তাহলে কি সে বিয়ে করতে পারবে। তো এখন একটা জিনিস দেখেন তো, এই ম্যারেজ অ্যাক্টে বলতেছে যে 21 বছরের আগে বিয়ে করলে 10,000 টাকা ফাইন হবে, আবার আর্লি ম্যারেজ অ্যাক্টে বলতেছে যে 18 বছর পরেই সে বিয়ে করতে পারবে। জিনিসটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না আমাদের মধ্যে? তো আমরা কি করব, আমরা কি কনফ্লিক্টের মধ্যে যাব নাকি সোজা পথে যাব? আমরা কিন্তু আগেই বলছি যে আমরা যখন আইন পড়বো অবশ্যই দেখবো যে কোনটা সোজা রাস্তা। তো তখন আমরা কি দেখবো, তখন আমরা দেখবো যে না, 18 বছরের পরে যারা বাসা থেকে বিয়ে দেবে তাদেরকে কোনো জরিমানা দিতে হবে না। কিন্তু 21 বছরের আগে দেখাচ্ছে বাসার থেকেও কিছু বলে নাই, নিজে পালাই যায় বিয়ে করছে, তারপরে পুলিশ ধরছে, তখন কি 10,000 টাকা কিন্তু ফাইন দিতে হবে। তো আমরা এই দুটাকে কনফ্লিক্ট করব না। তো একজন বলতে পারে যে না, 18 বছর এই আইনে লেখা আছে 21 বছর, তাহলে 21 বছর না হলে কোনো বিয়েই হবে না। আসলে এরকম না, আইনটা আমাদেরকে যত সহজভাবে বানানো যায়। কারণ কি, আমরা সবসময় চাই কি আমাদের কি জীবনটা সহজ হোক, তাই না? তো আমরাও সহজভাবেই পড়বো। আচ্ছা, এটাও গেল। এরপরে এভরি ওয়ার্ড ইন স্ট্যাটিউট টু বি গিভেন এ মিনিং। আচ্ছা, ধরেন একটা জায়গায় লেখা আছে যে নায়িকা পূর্ণিমা থেকে তো আমরা সবাই চিনি, তাই না? অনেক সুন্দর নায়িকা, আমার অনেক ফেভারিট নায়িকা পূর্ণিমা। তো আইনের কোথাও এক জায়গায় লেখা আছে তার নিয়ে যে শি ইজ বিউটিফুল, কিউট এন্ড সামথিং ব্লা ব্লা ব্লা, আরো অনেক সুনাম করে এক জায়গায় লেখা আছে নটি। ঠিক আছে? তো এখন আপনি যদি মনে করেন যে না, আমি এখানে লেখা আছে বিউটিফুল, কিউট, সুন্দর, ভদ্র, সুশ্রী, এত কিছু লেখা আছে, মাঝখানে ইউ নোটিটা দিছে, আমি এটা নিব না, আইনের মধ্যে এটা আমার পছন্দ হইতেছে না, আমি নিব না। কিন্তু না, আইন বলতেছে কি, আইনের প্রত্যেকটা শব্দকে আপনাকে নিতে হবে, আপনার সেটা ভালো লাগুক আর ভালো না লাগুক। তো আমরা কিন্তু সেটা আমাদের ইচ্ছা মতো কোনো কিছু কি করতে পারবো না। কারণ আমরা আমাদের মতো করে আমরা আইনকে ব্যাখ্যা করব না, আমরা ব্যাখ্যা করব কার মতো করে, আমরা ব্যাখ্যা করব পার্লামেন্টের মতো করে। মানে পার্লামেন্ট কি ইন্টেনশন নিয়ে আইনটা বানিয়েছে সেটাই আমরা প্রুভ করার ট্রাই করব। ঠিক আছে? তাহলে আমরা সব মানে আইনের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমরা করার চেষ্টা করবো আলাদাভাবে এবং দেখবো আসলে কি হয়। আমরা কোনোটা নিজের ইচ্ছা মতো কি বাদ দিতে পারবো না। আচ্ছা, এটাও গেল। অ্যাট লাস্ট, রিডিং ওয়ার্ডস ইন দেয়ার কনটেক্সট। মানে এটা কি, এটা সাধারণভাবে বলতে গেলে কি তাদের মতো করে আর কি, মানে আইনটা যেভাবে তারা বোঝাতে চেয়েছে সেভাবেই আমাদেরকে বুঝতে হবে। তখন আমি একটা উদাহরণ দিই। সল্ট saluted his captain। আবার একটা আছে, এটা একটা ওয়ার্ড, put more salt on your plate। আচ্ছা, এখানে দেখেন, আমরা যদি দেখি যে সল্ট নিয়ে যদি আমরা কথা বলি, দুইটাই তো সল্ট, তাই না? তো এখানে বলতেছে যে পুট মোর সল্ট অন ইয়োর প্লেট, মানে কি তোমার প্লেটের ভিতরে আরেকটু লবণ দাও। আবার এখানে বলতেছে কি সল্ট স্যালুটেড হিজ ক্যাপ্টেন, মানে লবণ তার ক্যাপ্টেনকে স্যালুট করলো, এরকম। আসলে কিন্তু এরকম না। এখানে কি সল্ট বলতে কি বোঝাইতেছে, সল্ট বলতে কি একটা
মানুষ বুঝাইতেছে, মানুষের নাম বুঝাইতেছে, তাই না? সল্ট কি মানে লবণ কি তার ক্যাপ্টেনকে স্যালুট করতে পারবে? করতে পারবে না। তো আমরা কি করব, আমরা আমাদের যে কনটেক্সটে আর কি থাকবে সেই কনটেক্সটে পড়ার চেষ্টা করব। তো মোটামুটি আমি আর কি বোঝাতে চেষ্টা করছি আর কি একটাই, আমাদের আইনকে কিভাবে ব্যাখ্যা করব। বাসার পাশ যে ট্রেন যায়, ট্রেন চলে আসছে, শব্দ অনেক জোরে শুরু হবে। আমি এখনই ভিডিওটা শেষ করে দিই, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আর যদি কোনো কমেন্ট থাকে অথবা যদি কোনো সাজেশন থাকে অবশ্যই প্লিজ জানাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।